এই যে আমার আজকে 4 লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হলো। তো সবাইকে একটা জিনিস জানানো প্রয়োজন আছে আমি মনে করি। তো আপনারা যে ভিডিওটা দেখেন, এই ভিডিওর মধ্যে যে আমার ফেসবুক এবং ইউটিউবের মধ্যে যে ভিডিও দেখার কারণে যে আপনাদের কাছে একটা অ্যাড শো হয়, এই অ্যাডের মাধ্যমে কিন্তু আমি একটা পেমেন্ট পাই। সেটা আমার বেতনের থেকে ভালো একটা অ্যামাউন্ট। এবং আপনাদের যদি আমি বলে রাখি, এই অ্যামাউন্টটা আমি কখনোই নিজের পারপাসে সম্পূর্ণ খরচ করি না। আমার কিছু বাচ্চা কাচ্চা আছে যাদের আসলে বাবা নাই, মা নাই, তাদের চিকিৎসা, তাদের খাওয়া দাওয়া এবং তাদের পড়ালেখা, এই পারপাসে আমার 80% টাকা খরচ হয়ে যায়। এবং বাকি যেই টাকাটা থাকে এটা দিয়ে আমি আসলে ইকুইপমেন্ট, যেরকম আমার ক্যামেরার প্রয়োজন হলে, অথবা ভালো একটা মাইক্রোফোন প্রয়োজন হলে, অথবা ভালো একটা ফোনের প্রয়োজন হলে, এই পারপাসে টাকাটা খরচ করি। তো আমার আসলে কখনো ইচ্ছা নাই যে ইউটিউবে দিয়ে আমি স্পন্সর করে 1 লাখ 2 লাখ টাকা একদিনে ইনকাম করবো, এরকম আমার কখনো ইচ্ছা নাই। আমি যে অ্যাডসেন্সের মাধ্যমে টাকাটা ইনকাম করি, আপনারা যে ভিডিওটা দেখেন, সেই ভিডিওর মাধ্যমে যে আপনারা আমাকে কিছু ইনকাম হতে সাহায্য করেন, সেই সাহায্যটাও আসলে আমি কিছু অসহায় শিশু বলতে গেলে, যাদের বাবা নেই, মা নেই, বাকি লেখাপড়া করতে চায়, যাদের লেখাপড়া করাই তাদের তো খাওয়াতেও হয়, আবার যাদের খাওয়াই তাদের তো অসুখ বিসুখ হলে তাদের চিকিৎসার ব্যবস্থা নিতেও হয়। তো এই পারপাসে আসলে খরচ হয়। আশা করি এই বিষয়টা সবসময় আপনারা মাথায় রাখবেন এবং এটা নিয়ে আসলে ভবিষ্যতে প্রশ্ন করা থেকে আসলে দূরে থাকবেন যে আসলে আপনি তো ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করেন, ফেসবুক থেকে অনেক টাকা ইনকাম করেন, আপনি তো এটা চাইলেই একটা রোগীকে দান করে দিতে পারেন। আসলে না, আমি এই টাকাটা কোনো রোগীর জন্য আসলে বরাদ্দ রাখি না। আমি শুধুমাত্র এই যে আমি পথশিশু নিয়ে কাজ করি, পথশিশু নিয়ে যে আমার স্কুল আছে, তাদের মধ্য থেকে যারা আসলে মানে লেখাপড়ার প্রতি অনেকটা আগ্রহ বেশি থাকে, তাদেরকে আমি কোনো মাদ্রাসায়, কোনো এতিমখানায় আসলে ভর্তি করে দিই, বাকি কোনো স্কুলে। তাদের যে মানে মাসিক একটা খরচ, সেই খরচটা আমার ইউটিউব এবং ফেসবুকের পেমেন্ট দ্বারা প্রচালিত হয়। ইউটিউব এবং ফেসবুক কেরিয়ারে আসলে অনেক কিছুর সম্মুখীন হয়েছি, তবে কখনো আমার মনে হয়নি এই যে আপনারা মানে আমার কাছে এই যে 4 লক্ষ সাবস্ক্রাইবার মধ্যে প্রত্যেকটা মানুষ আসলে গুরুত্বপূর্ণ। কেননা এই মানুষগুলোর আসলে ডোনেশনে, বাকি সাহায্যে, বাকি এই যে লাইক কমেন্ট শেয়ার করে, এইটার ধারাই আসলে বিভিন্ন সময় আমি অসহায় মানুষের চিকিৎসার ব্যবস্থা করে থাকি। আসসালামু আলাইকুম। আজকে ইউটিউবের 4 লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। তো আসলে এর আগে প্লে বাটন পাওয়া হয়েছে, বাকি ইউটিউব অনেক আগেই আসলে একটা সফল পর্যায়ে চলে গিয়েছে, কিন্তু কখনো আসলে এই বিষয় নিয়ে কথা বলা হয়নি এবং প্লে বাটন নিয়েও আসলে কথা বলা হয়নি। মূলত অন্য 8-10টা ক্রিয়েটরের মতো আসলে কখনো ওইভাবে অন্য কিছু টেন্ডেন্সি নিয়ে কাজ করি না। তো আজকে মূলত এই ভিডিওটা করারও কোনো উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্যটা হলো মানে ইউটিউব কেরিয়ার, বাকি ফেসবুক কেরিয়ার যখন থেকে আসলে শুরু হয়েছিল, তখন থেকে আসলে ওই প্রথম ভিডিওটা আসলে সিফাত করেছিল। আপনারা অনেকেই হয়তো বা সিফাতকে চিনবেন, আবার অনেকেই ভুলে যাবেন। বলতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে যে রিয়াদ করেছিল, মাথার অর্ধেক ছিল না, চোখ ছিল না, তারপর পুরো শরীর পোকায় খেয়ে ফেলেছিল, সেই যে ভিডিওটা, যেটা আপনারা টিভি চ্যানেলের মাধ্যমে দেখেছিলেন, সেই ভিডিওটা করেছিল সিফাত। তো আসলে প্লে বাটন নিয়েও কখনো ওইভাবে ছবি তোলা হয়নি, বাকি ইউটিউব চ্যানেল নিয়ে, বাকি ফেসবুক পেজ নিয়ে আসলে কখনো কথা বলা হয়নি। কারণ আসলে যাদেরকে দিয়ে আমার শুরু, তাদেরকেই আমি আসলে মানে পাচ্ছি না। তো আজকে একটু আগে হঠাৎ করে দেখলাম যে আসলে মানে ইউটিউবের 4 লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হলো। তো শিফা তো আমার সাথে, সেই কারণে আসলে ভিডিওটা ক্যামেরাটা অন করেছি যে আসলে মানে আজকে ক্যামেরাটা অন করা যায়। প্লে বাটন বাসায় আসলে পড়ে রয়েছে, হয়তো বা কিছুদিন পরে গোল্ডেন বাটনও চলে আসবে, কিন্তু আসলে মানে ওই দিনটা আসলে মানে যদি আসলে অনুপ্রেরণা না দিত, যখন রিয়াদকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে মানে চায়ের দোকানের সামনে পড়ে দেখি, তখন আসলে মানে আমার মধ্যে যে ধারণাটা কাজ করছিল যে মৃত্যুর আগে যদি মানুষ একটু চিকিৎসা না পায়, বাকি প্রত্যেকটা মানুষের আসলে মৃত্যুর আগে চিকিৎসা পাওয়ার অধিকার আছে। একটা হাঁস মুরগির যদি চিকিৎসা হয়, মানুষের কেন চিকিৎসা হবে না? তো সেই ভাবনা থেকে আসলে সিফাতের সাথেই আসলে আলোচনা করেছিলাম যে ওরে নিয়ে কিছু করা যায় কিনা। সেই জায়গা থেকে আসলে তখনকার ওকে নিয়ে আসলে আমার প্রথম যাত্রাটা শুরু। তো ক্রমে ক্রমে ব্যস্ততার মানে বন্ধুত্ব আসলে সবসময় থাকে, বেঁচে থাকে, কিন্তু দেখা যায় সময়ের ব্যবধানে আসলে
এক একজন বন্ধু বাকি স্কুলে যাদের সাথে একসাথে পড়ালেখা করেছি হয়তো বা এখন এক একজন এক এক শহরে, সেই কারণে আসলে ওইভাবে কখনো যোগাযোগ করা থাকে না। তো আমি বলবো যে শিফাতের যদি কিছু বলার থাকে যে সেই দিনকার গল্প, সেই দিনটার কথা, আসলে যে দিনটা আমরা আসলে শুরু করেছিলাম, ওর যদি কোনো স্মৃতি মনে থাকে সব থেকে, মানে যেটা আসলেই মানে ওই সময়ের বেস্ট একটা পদক্ষেপ ছিল, অথবা আজকের এই যে সফলতা পিছনে। সেই দিনটা ছিল খুবই মানে চোখে দেখা একটা ভয়ানক দিন বলা চলে। তখন হচ্ছে যারাই রিয়াদকে দেখতেছিল ওরা অনেকেই আছে এরকম যে যাইয়া দেখার পরে মানে বমি করতে করতে এখান থেকে চলে যেতে হয়েছে, এরকম একটা অবস্থা ছিল। তো আমরা ওই সময় রিয়াদ নামটা আমাদেরই দেওয়া, তারপরেও অজ্ঞাত সেই রিয়াদ ওর চিকিৎসায় আমরা যতটা আর কি চেষ্টা করছি এবং সফল হয়েছি, সম্পূর্ণ যে মানে আমরা করছি এমন না, আপনাদের সহযোগিতা না থাকলে আমরা কিছুই করতে পারতাম না। আপনাদের সহযোগিতা ছিল, আছে এবং থাকবে ইনশাল্লাহ। এতটুকুই, মানে অনেক বেশি কিছু বলতে চাই না। বিষয়টা হচ্ছে আমরা কাজ করছি অনেক আগে থেকে, আপনারা জানেন। যারা আমাকে অফলাইনে চিনেন বা অনলাইন বেস অনেকেই হয়তো চিনেন, অনেকের সাথেই দেখা হয়, প্রত্যেকেই কথা বলেন, ভালো লাগে। এই ভালো লাগার জায়গা থেকেই, আপনাদের ভালোবাসার জায়গা থেকেই আমরা অনুপ্রেরণা পাই এবং সামনে এগিয়ে যাই। আর হচ্ছে এভাবে আমরা অনেক কাজই তো করেছি, আর হচ্ছে ভবিষ্যতেও করব ইনশাল্লাহ। তো সবার কাছে দোয়া চাই, অবশ্যই আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে আরও করার তৌফিক দান করুন। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার কিছু প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, সেই দিনটায় রিয়াদরে যখন মানে পড়ে থাকতে দেখলাম, তো কি মনে হয়েছিল? রিয়াদ কি বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু ছিল? রিয়াদকে আমরা প্রাথমিক পর্যায়ে কেউই বুঝতে পারিনি যে ও বাঁচবে। আমরা মনে করছি ও হয়তো মারা যাবে। তো যেহেতু মারা যাবে, তো মৃত্যুসজ্জায় মানুষের মুখে পানি দেওয়া, এটা আমাদের একটা মানবিক দিক থেকে একটা দায়িত্ব হয়ে দাঁড়ায়। তো এটা কেউ করুক বা না করুক, আমরা চেষ্টা করছি আমাদের মতো। আমরা 4টা জুস ওর জন্য আচ্ছা, জুসের কথায় যখন আসলা, তখন আমি একটা কথা মনে করাই দিতে চাই। তোমার মাধ্যমে আমি যখন জুস আনতে বললাম, তখন সম্ভবত আমার পকেটে, এটা টিভি চ্যানেলের নিউজ দেখো মানুষ জানছে, আমার পকেটে 30 টাকা ছিল, এবং পথশিশু এবং তুমি যে বাকিতেও জুস আনছিল। তো সেই জায়গা থেকে আসলে বাকিতে একটা মানুষকে পানি খাওয়ানো, যে মানুষ আসলে মারা যাচ্ছে, পকেটে টাকা নাই, তো এটা একটা আসলে উদাহরণ যে মানে আমাদের পকেটে তখন মানে টাকা ছিল মাত্র 30 টাকা। তো ওকে যখন প্রথমে জুস খাওয়ালাম, ও দেখছে আরও খেতে চায়, তো সেই অবস্থায় বাকিতে পথশিশুর মাধ্যমে পথশিশুর টাকা দিয়ে আসলে জুস কিনাইছিলাম। হ্যাঁ, তারপরে এরকম অনেক স্মৃতি আছে আমাদের, যে দেখা গেছে যে আমরা যখন রিয়াদকে নিয়ে যাই, পিয়াস ভাই ছিল, কায়ুম ভাই ছিল, জয় ভাই ছিল, আরো অনেকে ছিল, অনেকের নাম শাহাদাত ছিল, নাইম ছিল, রনি ছিল, অথই ছিল, অনেকেই ছিল। আমরা যখন হসপিটালে নিয়ে যাই, নেওয়ার পরে আমাদেরকে যে সাহায্য করছিল, পিয়াস ভাই আর আমি গেছিলাম আপনার হচ্ছে শাহবাগ থানায় গেছিলাম। তো সেখান থেকে আমার মনে আছে ফরিদ ভাই নামে যে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ছিল, উনি আমাকে নিয়ে ওনার সাথে নিয়ে গেছিল আর কি, বাইক করে হসপিটাল পর্যন্ত। ওনার পকেট থেকে টাকা বের করে আমার হাতে দিচ্ছিল যে ভাই আপনাদের তো আমাদের তো খুব বেশি করা সম্ভব না, তবে যতটুকু সম্ভব। উনি ওনার পকেট থেকে কয়েকশো টাকা আমার হাতে দিছিল, এবং ওইখান থেকে আমাদের কালেকশন শুরু, আমাদের মূল কালেকশন। তো ওইখান থেকে মানে কালেকশনের যে টাকা, ওইটা উনি দিয়ে শুরু করছিল, মানে উনি স্বেচ্ছায় দিয়ে শুরু করছিল। ওনার টাকা দিয়ে আমরা ভ্যান ভাড়া দিলাম, মেডিকেলের মানে টিকিট কাটলাম। তো বিষয়টা হলো, মানে আমি জীবনে সর্বপ্রথম দেখেছি পুলিশের পকেট থেকে টাকা বের হয়েছে, সেটাও কোনো ভালো কাজের উদ্দেশ্যে। ঠিক আছে। আর এখন যে ইউটিউব চ্যানেল, মানে আজকে যে অবস্থানে, এটার পেছনে আসলে প্রত্যেকের, আমার যে একার অবদান সেটা না। হ্যাঁ, হয়তো বা আমি পরিশ্রম করেছি দীর্ঘদিন ধরে, কিন্তু এখানে আসলে প্রত্যেকের, আমি মনে করি তোমার, বাকি শাহাদাত, নাইম, অথই, বাকি রনি, বাকি এই যে
কায়ুম ভাই, তারপরে আরও অনেকেই ছিল, ঠিক আছে। তো তাদের প্রত্যেকেরই আসলে কোনো না কোনো অবদান আছে, কারণ ওই সময় যে আসলে সহযোগিতাটা প্রয়োজন ছিল, ওইটা যদি আসলে তখনকার সময় না পাইতাম, হয়তো বা আল্লাহ জানি না যে রিয়াদের কি হতো বা কি আমি কতটুকু করতে পারতাম, তবে অনেকটা মানে আর কি আমার হতেও একটা সিস্টেম লেট হতো। বাকি তৎক্ষণিত অবস্থায় তখনকার মুহূর্তেই এই হাতগুলো আসলে পেয়ে অনেকটা আসলে সুবিধা হয়েছিল। এখানে আমার ইউটিউবের পেছনে আমার অবদানের কিছু দেখি না, সম্পূর্ণ আসলে এই সব মানুষের অবদান। আমি শুধু করে যাই কি, আমি শুধু পরিশ্রম করার, আল্লাহ আমাকে শক্তি দিয়েছে, সেই শক্তিটুকু আমি ব্যবহার করে যাই। এবং এখানে আসলে অনেক সময় আমি দেখেছি আমার ইউটিউব চ্যানেল বাকি ফেসবুক পেজ হ্যাক হওয়ার চেষ্টা করেছে। এখানে অনেক আসলে যারা সাইবার নিয়ে কাজ করে তারাও আমাকে অনেকটা হেল্প করে। এবং আমি যদি বলি যে ইউটিউব ক্যারিয়ারে আমি অনেক স্পন্সরের অফার পেয়েছি, আসলে আমি কখনো এই স্পন্সর কেন্দ্রিক যেতে চাই না। আপনাদের কাছে যেরকম এই পোকায় খাওয়া মানুষ নিয়ে কাজ করতে যেভাবে আসলে পরিচিত, আমি সেই মানুষটাই থাকতে চাই। অনেক অনেক স্পন্সর আসে, যেটা আসলে আমি একটা ভিডিওর মধ্যে হয়তো বা তাদের প্রমোট করে দিলে 1 লাখ টাকা 2 লাখ টাকা আমার অলরেডি আমার ব্যাংকে আগে পাঠাই দিবে। তো আমি এইগুলোর মধ্যে আসলে যেতে চাই না, কেননা কারণ হলো মানে আমার দ্বারায় কেউ ক্ষতিগ্রস্ত না হোক, আমার দ্বারায় একটা মানুষ একটা প্রোডাক্ট ইউজ করে তার চুল ঝরে না পড়ুক, সে ক্ষতিগ্রস্ত না হোক। তো এই জিনিসগুলো আগে সবার আগে আমি চিন্তা করি। আর মেন কথা হলো যারা আমাকে ইউটিউব ক্যারিয়ারে, আমি কিন্তু মানে এই ইউটিউব ফেসবুক ক্যারিয়ারের আগে স্বেচ্ছাসেবক হিসাবে মানে অফলাইন স্বেচ্ছাসেবক হিসাবে প্রায় 7-8 বছর কাজ করেছি। তো কখনো আসলে ফেসবুক ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করা কখনোই আসলে ইচ্ছা ছিল না, কিন্তু রিয়াদের ঘটনা কেন্দ্র করে আসলে আমার আশেপাশের অনেক মানুষ আমাকে উৎসাহ দেয়। এবং যেটা সর্বপ্রথম কথা হলো, রিয়াদের চিকিৎসা করতে গিয়ে যে ফান্ডের আমার প্রয়োজন ছিল, যেই অনেক টাকার প্রয়োজন ছিল, সেখানে আমি আসলে বাধ্যগত হয়েই লাস্টে আসলে ইউটিউব ফেসবুক ক্যারিয়ারে এসেছি। এবং এই ধারাবাহিকতায় এখন পর্যন্ত আমার মনে হয় যে এই যে ইসরাফিলের জন্য আপনারা 10 লাখ টাকা চিকিৎসার জন্য সাহায্য পাঠিয়েছেন, ইউসুফের জন্য প্রায় 7 লাখ টাকা পাঠিয়েছেন, আজকে আমার স্বরূপকাঠীর ছেলের জন্য জুবাইরের জন্য প্রায় 6 লাখ টাকার মতো সাহায্য পাঠাচ্ছেন, হয়তো বা আগামীকালকে 6 লাখ টাকা হয়ে যাবে। এবং এই যে আমার স্বরূপকাঠীর একটা ছেলের চিকিৎসা করেছি শিফাত, তার চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হয়েছে, সব কিছুই জানেন। আর আরও বিভিন্ন মানুষের চিকিৎসা আসলে সম্পূর্ণ করেছি। এটা আসলে এই যে মানে যেই মানুষগুলো আমাকে অনুপ্রেরণা দিয়েছিল যে তুমি ইউটিউব নিয়ে কাজ করো বাকি ফেসবুক নিয়ে কাজ করো, তুমি তো কাজ করো, এইগুলো ফেসবুকে প্রকাশ করো। তো আসলে প্রকাশ যদি আজকে না করতাম, আমি আগেও পরিশ্রম করে গিয়েছি, এখনও পরিশ্রম করতেছি, কিন্তু এখন একটু বাড়তি আমার পরিশ্রম করতে হচ্ছে, যে আমার অনলাইনে একটা বড় সময় দিতে হচ্ছে। কিন্তু এই সময়ের জন্য, এই সময় দেওয়ার কারণে এবং আপনাদের ভালোবাসার মাধ্যমে আজকে অনেকগুলো মানুষের চিকিৎসা হচ্ছে। আমি যে এই যে এখনকার পরিশ্রম করি, এটা কিন্তু বিগত আমি 10 বছর আগে থেকেই শুরু করেছি এই পরিশ্রমগুলো। কিন্তু এই পরিশ্রমগুলো যখন আপনাদের কাছে শেয়ার করলাম, তখন আসলে আপনারা যে ভালোবাসাটা দিয়েছেন, এই ভালোবাসার পরিবারের সংখ্যা এখন 4 লক্ষ। এবং আমার ফেসবুকে আমি আরেকটু যদি বলে রাখি, আমার ফেসবুক ইউটিউব চ্যানেল অনেকেই কেনার জন্য আসলে নক করে। আমার ফেসবুকে আমার ইউটিউব চ্যানেলটা 5 লক্ষ টাকা পর্যন্ত দাম বলেছে। আমি টাকার অভাবে যখন ছিলাম, তখন আমার এই ইউটিউব চ্যানেলটা কেনার জন্য 5 লক্ষ টাকা আমাকে অফার করেছে, এবং চেক নিয়ে সরাসরি। তো আমি আসলে বিক্রি করিনি, কারণ আমার যে পরিশ্রম, এই পরিশ্রমটা বিক্রি হয়ে যাক, এটা আমি কখনো চাই না। আমার চ্যানেল থেকে এখন পর্যন্ত মানে এই যে ইউসুফ, ইসরাফিল, জুবাইর, এই 3টা ঘটনা নিয়েই তো অলরেডি মানে 20 লাখ টাকা, 22 লাখ বাকি 25 লাখ টাকা কালেকশন হয়ে গেছে। তো এই যে 5 লাখ টাকা দিয়ে কেন তারা ইউটিউব চ্যানেল কিনতে চেয়েছিল, এটা এখন আমি বুঝতে পারি। কারণ এই যে আমার পরিশ্রমের সফল এটা, এবং আপনাদের ভালোবাসা। তো সবাই ভালো থাকবেন। আর আমার কাছে প্রত্যেকটা মানে সাবস্ক্রাইবার বাকি যারা ফলো করে সবাই গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকের জন্য সবসময় আমি দোয়া করি এবং ভালোবাসা সবার জন্য। কিন্তু এর বাহিরে কিছু সংখ্যক স্ক্যামার আছে যারা আসলে শুধুমাত্র বাজে কমেন্ট করার জন্যই আসে। তো তাদের বাজে কমেন্টে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু আল্লাহকে রাজি খুশি করানোর জন্য কাজ করি, এবং যারা আসলে সরাসরি মাঠে কাজ করে না, তারা আমাকে সাহায্য করে। এবং আমার পরিশ্রম যেটা সাহায্য আমি করতে পারি কি, আমার পরিশ্রমটাকে সাহায্য হিসাবে এবং তাদের অর্থটা সাহায্য হিসাবে একটা জিনিস একটা মানুষের উপরে প্রয়োগ করি, সেই মানুষটা নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখে, এবং সে হয়তো বা তার পরিবার নিয়ে আগামীতে সুন্দর একটা
সুস্থ স্বাভাবিক জীবনযাপন ফিরে পায়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।